গুড মর্নিং এভরিওয়ান, আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ত্রিপুরার একটা অন্যতম পর্যটক স্থান ডম্বুর লেকে ঘুরতে এসেছি। কিভাবে আসবে সমস্ত ডিটেলসটা আগের দিনের ভিডিওতে দেওয়া আছে। এবার আজকে চলো তোমাদেরকে আমরা যেখানে স্টে করেছি মানে ডম্বুর লেকের একমাত্র রিসর্ট নারকেল কুঞ্জ ওটা ঘুরিয়ে দেখাবো। এখানকার সমস্ত টেরিফ আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, কিভাবে বুকিং করবে তার ডিটেলসও দিয়ে দিব। আগের দিন ভিডিওতে আমি এখানকার মেনু কার্ড শেয়ার করে দিয়েছি, তার জন্য সেটাকে আর এই ভিডিওতে রিপিট করছি না। সামনেই যে ঘরগুলি দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে এক একটা কটেজ। তো তোমরা যখনই বুকিং করবে সেখানে বুকিং কিন্তু কটেজ হিসাবেই হবে। আমরা টোটাল 2খানা কটেজ নিয়েছিলাম। এখানকার কটেজগুলির নামকরণ কিন্তু বেশ সুন্দর। এখানকার এক একটা পাহাড়ের নামে এখানকার কটেজগুলির নামকরণ করা হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে যাই লেকের দিকে। সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা রিসর্টের ভিতর থেকে ডাইরেক্ট লেকের দিকে যায়। আমরা যখন গেছিলাম তখন যেহেতু জুন মাস ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে আগের দিন আমরা লেকে অতটা ঘুরতে পারিনি। পরদিন সকালে উঠে দেখে জাস্ট অপরূপ লেগেছিল দৃশ্যটা। সামনে দেখো লেকটা কতটা বড়। এই ডম্বুর লেক 41 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু বিস্তীর্ণ, আর এর টোটাল 48খানা আইল্যান্ডও আছে। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে, তো তোমরা ঘুরলে ওরা 2-3টে আইল্যান্ড তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিবে। এই লেকের শেপ শিব ঠাকুরের ডমরুর মতো দেখতে, সেই কারণেই কিন্তু এর নাম ডম্বুর লেক হয়েছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপর চলে যাই একটু চা খেতে। ওখানে লোকালদের ছোট ছোট দোকান ছিল, ওখানেই গেছিলাম। চা খেতে খেতেই চোখে পড়লো যে জেলেরা মাছ ধরে ফিরেছে। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি গিয়ে দেখি তো কি কি মাছ ধরেছে। এই দেখো কত বড় বড় সাইজের পাবদা, ট্যাংরা, তেলাপিয়া, রুইয়ের পোনা সব ছিল। বেশ ফ্রেশ ছিল কিন্তু মাছগুলো। আমরা তো কেবল একটা বাস্কেট দেখালাম, এরকম কিন্তু অনেকগুলি বাস্কেট ওরা নিয়ে এসেছিল। আগেই তোমাদেরকে বলেছিলাম যে ডম্বুর লেক একটি কৃত্রিম লেক, সেই কারণেই হয়তো জলটা এতটা স্থির, আর জায়গাটা যে কতটা পিসফুল সেটা কিন্তু না আসলে বুঝতে পারবে না। কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাই আবার রিসর্টের দিকে, কারণ এখন ব্রেকফাস্ট করতে হবে। সামনেই হচ্ছে রিসেপশন। এই রিসেপশনের ঠিক পাশেই কিন্তু ডাইনিং হল আছে, আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই রিসেপশনের ঠিক উল্টো পাশে একটা অ্যারেঞ্জমেন্ট করার জায়গা আছে। এখানে বনফায়ার, বারবিকিউ বা তোমরা কেউ যদি কোনো ছোটো মোটো পার্টি করতে চাও সেটা করতে পারবে। আগের থেকে বলে রাখলে ওরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, আর অবশ্যই সেটা কিন্তু এক্সট্রা চার্জেবল হবে। সামনেই যে কটেজগুলি দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে রিসর্টের প্রথম ভাগের কটেজ। এগুলার পেছন থেকেও ডম্বুর লেকের ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা ছিলাম একদম পেছনের দিকের কটেজগুলোতে, ওখান থেকে ভিউটা আরও ভালো পাওয়া যায়। তো আমরা কোথায় ছিলাম চলো দেখাই। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে সামনে বাঁ দিকে আমরা ছিলাম। আর এই হচ্ছে আমাদের কটেজগুলির এন্ট্রি। খুব সুন্দর সাজানো গোছানো ছিল। জায়গাগুলিতে যে কি সুন্দর ফটো এসেছে তোমাদেরকে কি বলবো। আর দেখতেও এতটা ওয়েল অর্গানাইজ লাগছিল, আর এত সুন্দরভাবে সাজানো মানে সত্যি বলতে নেই। ঘরের ভেতরগুলি কি রকম সেটা তো তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি। অতিরিক্ত বৃষ্টির সময় কিংবা বন্যার সময় এই জায়গাগুলি কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়। তার মানে বুঝতেই পারছো এই ধরনের জায়গাতে এইরকম কাঠের ঘর মেনটেন করা খুবই সহজ ব্যাপার তো নয়। সামনেই হচ্ছে আমাদের কটেজের ব্যালকনি, আর ব্যালকনি থেকে দৃশ্যটা তো জাস্ট অসাম। সামনেই বিস্তীর্ণ ডম্বুর লেক। প্রত্যেকটা কটেজের কিন্তু এমন একটি ব্যালকনি থাকে, এবং প্রত্যেকটাতে সিটিং অ্যারেঞ্জমেন্টও থাকে। আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল 9টা। তো ব্রেকফাস্টের আগে আমার দিদি সবার জন্য চা বানালো। আগের দিনই বলেছিলাম চায়ের সমস্ত সরঞ্জাম ওরা কিন্তু দিয়ে দিয়েছিল, আর প্রতিটা রুমে একটা করে ইলেকট্রিক ক্যাটেলও দিয়েছিল। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাই ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। আগেই তোমাদেরকে যে দেখিয়েছিলাম রিসেপশন, সেই রিসেপশনের পাশেই কিন্তু ডাইনিং হল। তো ব্রেকফাস্ট ওখানেই হবে, বুফে সিস্টেম আছে ওদের ব্রেকফাস্টে। এই হচ্ছে আমি আর আমার দিদির ছেলে। আমরা বেশ অনেক দিন বাদে সপরিবারে এতটা এনজয় করেছি। জায়গাটা সত্যি কথা বলতে কি এতটাই পিসফুল ছিল, আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব যারা ত্রিপুরা ঘুরতে আসছো একবার হলেও জায়গাটাতে একদিন স্টে করে যেও।
তোমাদেরকে বলি যে আমরা এখানে কিভাবে বুকিং করেছি। দেখো স্ক্রিনে দেওয়া যে কার্ডটা আছে, ওই কার্ডে যে নম্বরটা আছে ওখানে ডাইরেক্ট ফোন করেও তোমরা বুকিং করতে পারো, যেটা নাকি আমরা করেছিলাম। তাছাড়া মেক মাই ট্রিপেও কিন্তু এটার অ্যাভেলেবিলিটি শো করে। এখানে ব্রেকফাস্টের তো একদম এলাহি ব্যবস্থা ছিল জুস, চা, কফি, সেগুলি তো বাদই দিলাম। তাছাড়া ছিল ব্রেড, বাটার, জ্যাম, ডিম সেদ্ধ, ওরা বললে ডিম অমলেটও করে দেয়, আমরাও বলেছিলাম করে দিয়েছিল। তাছাড়া ছিল কর্নফ্লেক্স, মিল্ক, পুরি, সবজি, পোহা, সেমাই, কেক, যাকে বলে ব্রেকফাস্টের জন্য একদম ম্যাক্সিমাম ব্যবস্থা। এবার তোমাদেরকে বলি যে আমাদের খরচা কীরকম পড়েছিল। আমাদের পার কটেজ খরচা 4,500 করে পড়েছিল, আর আমরা কিন্তু ডাইরেক্ট ফোন করে বুকিং করেছিলাম। এই প্রাইসটা কিন্তু প্রত্যেক সিজনে চেঞ্জ হয়, সব সিজনে সেম থাকে না, এবং মেক মাই ট্রিপেও দেখবে সিজন অনুযায়ী প্রাইসটা চেঞ্জ হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, সে তোমরা একটা কটেজে 4 জন থাকো আর 5 জন, যদি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে সেক্ষেত্রে কিন্তু সবার জন্যই ব্রেকফাস্টটা ফ্রি। ভালোভাবে ব্রেকফাস্ট করার পর আমরা চলে যাই বোটিং এর উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়েও আরেক কাণ্ড। তো চলো তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এখানে বোটিং এর ব্যবস্থা আছে, তবে এখানে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে এদের কাছে লাইফ জ্যাকেট নেই। আর যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, আমরা সেই রিস্কটা নিলাম না। আমরা অনেকবার রিকোয়েস্টও করেছিলাম যে অ্যাটলিস্ট বাচ্চা দুটোর জন্য যেন লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে দেয়, কিন্তু ওরা করে দিতে পারলো না। স্ক্রিনে যে টিকিটটা আমি শো করছি, ওই টিকিটটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। ওখানে প্রত্যেকটা আইল্যান্ড হিসেবে প্রাইসগুলি মেনশন করা আছে। আর তাছাড়াও তোমরা এখানে ওয়াটার স্কুটার রাইডও করতে পারো, সেই ক্ষেত্রে পার স্কুটার 400 করে পড়বে, আধা ঘন্টা মতো ওরা ঘোরাবে। সামনেই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার। এবার বোটিং এর ব্যাপারগুলি না কিছু আমি তোমাদেরকে বলে দিতে চাই। বোটিংটা প্রথম কথা আমার ওভার প্রাইস মনে হয়েছে, কারণ এক তো ওদের সেফটি পারপাসেও একটা ঘাটতি থেকে গেছে। সেক্ষেত্রে এতটা প্রাইস, যদিও ডিস্টেন্সটাও অনেকটা ঘোরাবে, কিন্তু ওদের এইটুকু ব্যবস্থা নেওয়া উচিত, এটা আমার পার্সোনালি মনে হলো। তো যাকে বোটিং করতে পারিনি তাতে কি হয়েছে, তাই বলে কি বোটে বসে ছবি তুলবো না? আসলে এখানে ঘাটে বেশ কয়েকটা নৌকা বাঁধা ছিল, তো ওখানে গিয়েই বসে বসে আমরা ছবি তুলছিলাম। তো তারপর আমরা সবাই মিলে নেমে গেলাম জলে। অবশ্যই ডম্বুর লেকে এসছি আর জলে নামবো না, সেটা তো হতে পারে না। বেশ অনেকক্ষণ প্রচুর আনন্দ করার পর এবার আমাদের ফেরার পালা। যদিও মনটা বেশ খারাপ হয়ে গেছিল, এখানে আরেকটা দিন থেকে যেতে পারলে বেশ ভালো হতো। নিজের জায়গা বলে বলছি না, তবে নর্থ ইস্টের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু একটু অন্য লেভেলের। আর এই নর্থ ইস্টেরই একটি ছোট্ট রাজ্য হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরাতে কিন্তু প্রচুর বাঙালি আছে। এখানে কিন্তু আশা করি তোমাদের ভাষা নিয়ে কোনো অসুবিধে হবে না, আর খাওয়া দাওয়া নিয়েও আশা করি কোনো অসুবিধে হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, ডম্বুর লেকের পাশে শুধুমাত্র যে নারকেলকুঞ্জ রিসর্ট আছে সেটা নয়, কিন্তু এখানে বেশ কয়েকটা ছোট ছোট হোটেলও আছে। তোমরা চাইলে সেখানে থেকেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো।
তবে হ্যাঁ, রিসর্টের ভেতরের এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু অন্যরকম। এবার আমাদের উদয়পুর ফেরার পালা। তার মানে এটা না কিন্তু যে ডাইরেক্ট শুধু ফিরেই যাব, রাস্তায় আরো দুটো জায়গা তোমাদেরকে দেখিয়ে দিব। রাস্তায় একটা ভালো জায়গাতে তোমাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যখন গেছিলাম তখন ছিল জুন মাস, তো তখন ছিল আম কাঁঠালের সময়। তো এখানে একটা অনেক বড় আম বাগান পড়ে রাস্তায় যাওয়ার সময়। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি চিনতেন। দেখো আমরা কাঁচা রাস্তা ধরে যাচ্ছি, ওখানে বিশাল বড় বাগান। তো চলো তোমাদেরকে দেখাই, প্রচুর ধরনের আম ওখানে ওরা চাষ করে। ওখানে গিয়ে বুঝতে পারলাম যে আম এত রকমের হয়। ওরা যে আমাদেরকে কত রকমের আমের নাম বলেছে আমার তো মনেই নেই। আর সত্যি কথা বলতে কি, এত রকমের যে আম হয় এটা আমি জানতামই না। তো যাক গিয়ে আমরা ওখান থেকে বেশ কিছু আম বেশ সস্তায় কিনে নিয়েছিলাম। তারপর আর কি, আমরা আবার বেরিয়ে পড়লাম। আগেই তোমাদেরকে বলেছি আমরা অমরপুর হয়ে এসেছি, তো ফেরার সময়ও অমরপুরের ওপর দিয়েই ফিরতে হবে। তো রাস্তায় আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের এখানকার আনারস। আসলে ত্রিপুরা রাজ্যে কিন্তু আনারসের ফলন খুবই ভালো হয় এবং মিষ্টি মিষ্টি হয় খেতে বেশ। আমরা যেদিন যাচ্ছিলাম নারকেল কুঞ্জে, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে যাওয়ার পথে একটা সেলফি পয়েন্ট পড়ে। তো সেদিন তো বৃষ্টি হচ্ছিল, ওই কারণে সেদিন ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, আর আমরা ফটোশ্যুটও করতে পারিনি। ওই কারণে আমরা ফেরার দিন কিছুক্ষণের জন্য ওখানে একটু স্টে করেছিলাম। এখান থেকে দৃশ্যটা দেখো, বেশ অপূর্ব দেখতে। তারপর আমরা বেরিয়ে পড়লাম অমরপুরের উদ্দেশ্যে। অমরপুর ঢুকেই আমরা প্রথমে চলে গেলাম মঙ্গলচণ্ডী মন্দিরে মায়ের দর্শন করতে। মঙ্গলচণ্ডী মন্দিরের আশেপাশে বেশ কয়েকটা খাবারের হোটেল আছে, ওখানে আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। যারা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে ত্রিপুরা ঘুরতে আসছো, তারা যদি নারকেলকুঞ্জ আসতে চাও, তাদের ক্ষেত্রে আমি একটা ছোট্ট সাজেশন দেব। তোমরা যে হোটেলে থাকবে সেখানে কথা বলে গাড়ি বুক করে নিও, তাহলে তোমাদের অতটা ঘুরতে হবে না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নারকেলকুঞ্জের পুরোটা আমি তোমাদের সাথে দুটো ভিডিওতে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।